সকালের আলো উঠতেই পুকুরের গ্রাম এক অজানা বিষণ্ণতায় ঢেকে গেল। গত রাত থেকে ৩ বন্ধুর মুখ দেখে সবাই বুঝে যায় কিছু ভয়ঙ্কর ঘটেছে। তারা কেউ কথা বলছে না, খাচ্ছে না, এমনকি বাইরে বেরোবো হচ্ছে না। রাজুর মা তাকে বারবার জিজ্ঞেস করছেন, কি হয়েছে বলো তো, তোমাদের সাথে কি দেখেছ? কিন্তু রাজু কোনো কথা বলছে না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকে, যেন কেউ ডাকবে, কেউ আসবে। বাপন মেঝেতে বসে কাঁধ জড়িয়ে রেখেছে আর মাথা নিচু করে বসে আছে। মিথুন বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখ বন্ধ করছে না। চোখ বন্ধ করলেই যেন সেই পুকুর, সেই চেহারা, সেই কণ্ঠ ফিরে আসে। ৩ জনই জানে পুকুর তাদের দেখেছে এবং পুকুর কাউকে ছাড়বে না। দুপুরে গ্রামের মাঝি রনেন সরকার ৩ জনকে ডেকে পাঠালেন। ঘরের ভেতরে অনেক মানুষ, পুরোহিত ঋষিকেশ, আলতাফ মাস্টার, মনোজ, আরও কয়েকজন প্রভাবশালী গ্রামবাসী। সবাই অপেক্ষা করছিল। রনেন গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের না বললে আমরা কিছু করতে পারব না। তোমরা যা দেখেছ সব খুলে বলো। প্রথমে কেউ মুখ খুলল না, কিন্তু অবশেষে মিথুন ভাঙা গলায় বলল, সৌম্য আছে, ও বেঁচে আছে, কিন্তু ও মানুষ নেই। তার চোখ ভিজে উঠল। বাপন বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে হাত কাঁপছিল। জলের ওপর পায়ের ছাপ, জলের ওপর, আর চারদিকে হাঁটছে, যেন কেউ পালাতে পারছে না। রাজু মাথা নেড়ে বলল, ওরা আমাদেরও দেখেছে, দরজার বাইরে এসে বলেছিল, তোমাদের মধ্যে পরের জন কে? এই কথা শুনতেই ঘরের মানুষদের চোখে আতঙ্ক ছড়িয়ে গেল। ঋষিকেশ অত্যন্ত স্থিরভাবে সামনে এগিয়ে এলেন। আমি আগেই বলেছি, ওটা শুধু এক আত্মার প্রতিশোধ নয়, এটা এমন অভিশাপ যা বহু বছর ধরে জমে আছে। ওরা কাউকে বাঁচার সুযোগ দেবে না, যদি না সত্যিটা জানা যায়। মনোজ প্রশ্ন করল, কোন সত্য? ঋষিকেশ ধীরে বললেন, বাসন্তী শুধু একজন বিধবা মহিলা ছিল না, সে গর্ভবতী ছিল, আর গ্রামের কোনো মানুষের হাতে ধর্ষণের পর তাকে জোর করে ডুবিয়ে মারা হয়। সেই অত্যাচার, সেই অভিশাপ সব রয়ে গেছে পুকুরের তলায়। তাই একজনকে ধরলে ও ছেড়ে দেয় না, কারণ ও মনে করে সব পুরুষই অপরাধী। সবাই স্তব্ধ। রনেন কাঁপা গলায় বললেন, এই ঘটনার সাথে কে জড়িত ছিল? আমাদের পূর্বপুরুষ নাকি অন্য কেউ? ঋষিকেশ বললেন, সব তথ্য নেই, কিন্তু গ্রামে এমন একজন বৃদ্ধ আছেন যিনি সেই ঘটনার দিন সব দেখেছিলেন, কিন্তু মুখ বন্ধ রেখেছিলেন। সবাই তাকাল। অজগর দাদু, দক্ষিণ পাড়ার বৃদ্ধ। গ্রামবাসীরা অনেকেই জানে তার নাম। চুপচাপ, নির্জন, কারো সাথে মিশতেন না। এবার তাকে খুঁজে বের করতে হবে। সেই বিকেলেই ৪-৫ লোক নিয়ে বাপন, রাজু, মিথুন এবং ঋষিকেশ গেল অজগর দাদুর বাড়িতে। জঙ্গলের ধারে ভাঙাচোরা খড়ের বাড়ি। দরজা অর্ধেক খোলা। ভিতরে ঢুকতেই তীব্র নোনা গন্ধ, ভিজে কাপড়, পুরনো কাঠ আর শ্যাওলার মতো। অজগর দাদু খাটে শুয়ে আছেন। বয়স প্রায় ৯০ হবে। চোখ দুটি মলিন, তবু অদ্ভুত গভীরতা রয়েছে। রহস্যময় নীরবতার মাঝে ঋষিকেশ তাকে বললেন, সব জানো তুমি, বলতেই হবে, সময় খুব কম। দাদু খুব ধীরে হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে ভয় ছিল, লজ্জা ছিল, অশ্রু ছিল। তিনি ফিসফিস করলেন, পাপ হয়েছে, অনেক বড় পাপ। বাসন্তী নিষ্পাপ ছিল, অথচ তাকে দোষী ভাবা হয়েছিল। পুকুর থেকেই ওর কান্না শুরু হয়েছিল, পুকুরেই ওর মৃত্যু। কিন্তু একটি সত্য আছে যা কেউ জানে না। সবার নিঃশ্বাস বন্ধ। দাদু বললেন, বাসন্তী কাউকে মারে না, ও শুধু সেই মানুষদের খুঁজে বেড়ায় যারা ওকে কষ্ট দিয়েছিল, বা সেই বংশের। তোমাদের কারো রক্তে সেই অপরাধীর বংশ আছে। বাপন, রাজু, মিথুন একই সাথে কেঁপে উঠল। রাজু কাঁপা গলায় জিজ্ঞেস করল, কাকে খুঁজছে ও? আমাদের মধ্যে কে সেই বংশের? দাদু নিঃশব্দে বললেন, যে সবচেয়ে আগে পুকুরের ডাকে সাড়া দেয়, ওর আত্মা সেই দিকেই টানবে। ঋষিকেশ প্রশ্ন করলেন, তাহলে সৌম্য প্রথম ছিল? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সৌম্য হয়তো সেই রক্তের বংশধর, কিন্তু পুকুর থামবে না, ওকে এরপর ৩ জনের মধ্যে একজনকে টানবে। এবার ৩ ছেলের দেহে হিম শীতলতা ছড়িয়ে পড়ল।
মিথুন চিৎকার করে বলল, আমরা কিভাবে বুঝব আমাদের মধ্যে কে সেই বংশের, কে পরের শিকার? অজগর দাদু নিঃশব্দে উঠে বসতে চেষ্টা করলেন, দরজার দিকে ইশারা করলেন। সবাই ধীরে ধীরে বাইরে এলো। দাদু বাড়ির পাশের মাটির ঢিবি খুঁড়ে বের করল একটি জং ধরা রূপোর লকেট। বললেন, বাসন্তী মৃত্যুর ঠিক আগে এটি আঁকড়ে ধরেছিল। যে রাত সে মারা যায় তার শরীর থেকে শুধু এটিই ছিল। এটা যাকে টানবে সেই রক্তরেখার মানুষ এবং পরের শিকার। লকেটটা ঠান্ডা, ভারী, রক্তের দাগের চিহ্ন এখনও হালকা দেখা যায়। ঋষিকেশ সেটি ধরলেন। ঠিক তখন লকেটটি হঠাৎ মাটিতে পড়ে গেল এবং গড়িয়ে চলতে লাগল রাজুর দিকে। সবাই জমে গেল ভয় ও বিস্ময়ে। রাজু পেছনে সরে গেলেও লকেট থেমে গিয়ে তার পায়ের কাছে দাঁড়াল। অজগর দাদু ফিসফিস করলেন, পুকুর তোমাকে চেনে, এখন আর লুকোনো যাবে না, তুমি পরের জন। রাজু কান্নায় ভেঙে পড়ল, না না, আমি কিছু করিনি, আমি জানতেও পারিনি। ঋষিকেশ ধীরে কাঁধে হাত রেখে বললেন, তুমি অপরাধী নও, কিন্তু তোমার রক্ত সেই অপরাধীদের। এখন পুকুর তোমাকে ডাকবে, আজ রাতেই। বাপন চিৎকার করে উঠল, আমরা কাউকে যেতে দেব না, আমরা রাজুকে বাঁচাব। ঋষিকেশ জোরে বললেন, চুপ, পুকুরের ডাকের বিরুদ্ধে দাঁড়াতে গেলে যা আছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু জেগে উঠবে। রাজুকে বাঁচাতে হলে আমাদের জানতে হবে বাসন্তীর পুরো কাহিনী। ও কি চায়, ও কাকে খুঁজছে, ও কি প্রতিশোধ শেষ হলে থামবে? সবাই যখন বিস্মিত হয়ে তাকিয়ে আছে তখন অজগর দাদু শেষ কথাটি বললেন, সৌম্য মরেনি, ও এখন বাসন্তীর সঙ্গী, আজ রাতেই ও আসবে রাজুকে নিতে। এই কথা শুনে রাজুর বুক কেঁপে উঠল, শরীর নিস্তেজ হয়ে গেল, চোখ ফেটে জল বেরোতে লাগল। বাপন ও মিথুন তাকে জড়িয়ে ধরল, কিন্তু ভয় ছিল। তারা দুজনও জানে আজ রাতেই পিশাচ পুকুর শিকার নিতে আসবে। এবং রাতের অন্ধকার যতই নেমে আসতে লাগল, গ্রামের বাতাসে ভেসে বেড়াতে লাগল সেই ভয়ঙ্কর ফিসফিসানি, জলে আয়।